নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বছর শেষে সুখবর, বিশ্বগুরু হবার পথে আরও এক ধাপ এগোলো দেশ। জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশে তকমা পেল ভারত। ইস্পাত আমদানিতে 3 বছরের জন্য শুল্ক চাপালো নয়াদিল্লি। চীন থেকে সস্তা ইস্পাত আমদানির ঊর্ধ্বগতি রুখতে এমন পদক্ষেপ। বুধবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ করলেন। ভারতের প্রতিনিধি হিসেবে ঢাকায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেন, গত 2 মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সামরিক উত্তেজনার মধ্যস্থতা করেছে ডোনাল্ড ট্রাম্প। অথচ শুরু থেকেই ভারতের দাবি, সংঘর্ষ বিরতিতে কোনো তৃতীয় ব্যক্তির ভূমিকা নেই। বছর শেষে সুখবর, বিশ্বগুরু হওয়ার পথে আরও এক ধাপ এগোলো দেশ। জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেল ভারত। বছর শেষে সুখবর, বিশ্বগুরু হওয়ার পথে আরও এক ধাপ এগোলো ভারত। জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেল ভারত। কেন্দ্র সরকারি সূত্রে বলছে, এই মুহূর্তে ভারতের অর্থনীতির মোট মূল্য 4.18 ট্রিলিয়ন মার্কিন ডলার। বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপানকে টপকে ভারত এখন চতুর্থ স্থানে রয়েছে। একমাত্র আমেরিকা, চীন এবং জার্মানি ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। অর্থমন্ত্রকের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, এই মুহূর্তে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বৃহৎ অর্থনীতি। যে গতিতে আমরা এগোচ্ছি তাতে 2030 সালের মধ্যে ভারতের অর্থনীতির মূল্য দাঁড়াবে 7.3 ট্রিলিয়ন ডলারে। ভারতের জিডিপি 2022 সালে ছিল 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যেই তা দ্বিগুণের কাছাকাছি। এই শতাব্দীর শেষেই তা প্রায় 3 গুণ হয়ে 7.3 ট্রিলিয়ন ডলারে পরিণত হবে এবং জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার কৃতিত্ব অর্জন করবে ভারত। প্রাথমিকভাবে মোদী সরকারকে টার্গেট করেছিল 2027 সালের মধ্যে ভারতকে 5 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসেবে তুলে ধরা হবে। ব্যাংকিং নিয়োগের সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট বলছে, 2027 সালের মধ্যে 5 ট্রিলিয়ন ডলার অর্থাৎ 5 লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলবে ভারত। মোটামুটিভাবে 2029 সালে লোকসভা নির্বাচনের আগে ভারতকে তৃতীয় করার লক্ষ্যে রাখছে কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর সরকার। সেটা করতে পারলে 2019-এ লোকসভা নির্বাচনে বিজেপির জন্য বড়সড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াতে পারে। কারণ কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম অভিযোগই হল অর্থনীতির দিকে নজর না দেওয়া। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুধু নিজের এজেন্ডা পূরণের চেষ্টায় ব্যস্ত, অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আর্থিক বৃদ্ধির এই হার ধরে রাখতে পারলে সেই অভিযোগের পাল্টা দেওয়ার হাতিয়ার খুঁজে ফেলবে গেরুয়া শিবির। যদিও বিরোধীদের দাবি, দেশের অর্থনীতির বৃদ্ধির নেপথ্যে মুষ্টিমেয় কিছু শিল্পপতির উন্নয়নও রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইস্পাত আমদানিতে 3 বছরের জন্য শুল্ক চাপালো নয়াদিল্লি। চীন থেকে সস্তা ইস্পাত আমদানির ঊর্ধ্বগতির রুখতেই এমন পদক্ষেপ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ ভারত। কিন্তু চীন থেকে সস্তা ইস্পাত আমদানির ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই দেশীয় ইস্পাত নির্মাতাদের ওপর চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ইস্পাতের কয়েকটি পণ্যের আমদানিতে 3 বছরের জন্য শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বলা হয়েছে, 3 বছরে 12% থেকে ধীরে ধীরে 11% নামবে শুল্ক। বলাই বাহুল্য, দেশীয় বাজারকে চাঙ্গা রেখে ঘরোয়া অর্থনীতিকে রক্ষা করতেই এমন পদক্ষেপ। কেন্দ্রীয় অর্থমন্ত্রক যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে, নির্দিষ্ট কয়েকটি উন্নয়নশীল দেশ থেকে আমদানিকে অব্যাহতি দিলেও চীন, ভিয়েতনাম এবং নেপালের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে।
এটা অবশ্য স্টেনলেস স্টিলের মতো বিশেষ ইস্পাত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কেন্দ্র বারবার জানিয়েছে তারা চায় না সস্তা আমদানি ও নিম্নমানের পণ্যের কারণে দেশীয় ইস্পাত শিল্প ক্ষতিগ্রস্ত হোক। বলা হয়েছে আমদানিতে আকস্মিক তীব্র উল্লেখযোগ্য বৃদ্ধি খুঁজে পাওয়ার পর ৩ বছরের জন্য শুল্ক আরোপের সুপারিশ করেছে ডিজিটিআর, কেননা এতে দেশীয় শিল্পের গুরুতর ক্ষতি হচ্ছে। আসলে কেন্দ্রের এমন সিদ্ধান্তের নেপথ্যে বেজিং প্রতি বছরই চীন থেকে সস্তার ইস্পাত পণ্য দেশীয় বাজার ছেয়ে ফেলছে। যেহেতু দাম কম, তাই উন্নত মানের না হওয়া সত্ত্বেও এর বিক্রি বেশি। এতে দেশীয় বাজার মার খেয়েই চলেছে। বাজারকে রক্ষা করতে তাই এমন পদক্ষেপ করল কেন্দ্র। এর আগে গত এপ্রিলে ২০০ দিনের জন্য ১২% শুল্ক আরোপ করা হয়েছিল ইস্পাত পণ্যে। ডিজিটিআরের পরামর্শ মেনে এবার ৩ বছরের জন্য এই শুল্ক আরোপের পথেই হাঁটল নয়াদিল্লি। এর আগে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামও একই পদক্ষেপ করেছিল। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষকৃত্য। ভারতের প্রতিনিধি হিসেবে ঢাকায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ৩১ ডিসেম্বর বুধবার তার ঢাকায় উপস্থিতির কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রক। সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারত সরকার ও জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থিত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার ভোরে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বয়স হয়েছিল ৮০। বিএনপি সূত্রে জানানো হয়েছে, সকাল ৬টা নাগাদ ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। গত ২৩ নভেম্বর থেকে ওই হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা জিয়া। হৃদযন্ত্র ফুসফুসে সংক্রমণজনিত জটিলতার কারণে টানা ৩৬ দিন চিকিৎসা চলে। লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিস ছাড়াও কিডনি ও চোখের সমস্যাও ছিল সঙ্গে। শেষ দিন পর্যন্ত তার চিকিৎসার দায়িত্বে ছিলেন একটি বিশেষজ্ঞ দল। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্য, আমেরিকা, চীন ও অস্ট্রেলিয়া থেকে চিকিৎসকেরা যুক্ত ছিলেন। বেশ কয়েকবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তা সম্ভব হয়নি। মৃত্যুর ঠিক ২ দিন আগে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন অবস্থা অত্যন্ত সংকটজনক। বিএনপির ফেসবুক পোস্ট অনুযায়ী সোমবার গভীর রাতে অবস্থার আরও অবনতি হয়। কাতার ভিত্তিক বিশেষ বিমানে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনাও শেষ পর্যন্ত বাতিল করতে হয়, কারণ মেডিকেল বোর্ড তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে স্থানান্তরিত করার অনুমতি দেয়নি। খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ বাংলাদেশ। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি বেজিংয়ে আন্তর্জাতিক নীতি সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সামরিক উত্তেজনায় মধ্যস্থতা করেছে ডোনাল্ড ট্রাম্প। অথচ শুরু থেকেই ভারতের দাবি সংঘর্ষ বিরতিতে কোনো তৃতীয় ব্যক্তির ভূমিকা নেই। ডোনাল্ড ট্রাম্পের পর এবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্বের দাবি চীনের। সম্প্রতি এক অনুষ্ঠানে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই দাবি করলেন, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সামরিক উত্তেজনার মধ্যস্থতা করেছে আমেরিকা। অথচ শুরু থেকেই ভারতের দাবি ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে কোনো তৃতীয় ব্যক্তির ভূমিকা নেই। সম্প্রতি বেজিংয়ে আন্তর্জাতিক নীতি সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো এত ঘন ঘন স্থানীয় যুদ্ধ বা সীমান্ত সংঘাত দেখা যায়নি, যা এই বছরে দেখা গিয়েছে। কঠিন এই সময়ে চীন নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত অবস্থান নিয়ে বিভিন্ন অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার কাজও করেছে। উদাহরণ তুলে ধরে একই সঙ্গে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার সেই লক্ষ্যে চীন উত্তর মায়ানমার, ইরানে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা, প্যালেস্টাইন থেকে ইসরায়েল যুদ্ধ, কম্বোডিয়া থেকে থাইল্যান্ডের যুদ্ধ, পাশাপাশি ভারত পাকিস্তানের সংঘর্ষ থামাতে মধ্যস্থতা করেছে আমেরিকা।
ভারত পাক যুদ্ধবিরতি ইস্যুতে চীনের এই দাবি সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। কারণ শুরু থেকেই ভারত দাবি করে আসছে ভারত পাক যুদ্ধবিরতির তৃতীয় কোনো পক্ষের ভূমিকা নেই। পাকিস্তান সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ভারতের ডিজিএমকেও ফোন করে যুদ্ধ থামানোর অনুরোধ করেন। সেই ডাকে সাড়া দিয়েই যুদ্ধ থামানো হয় ভারতের তরফ থেকে। এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধ থামানোর কৃতিত্ব নিতে চাইলেও ভারত স্পষ্ট ভাষায় ট্রাম্পের সেই দাবি খারিজ করে দেয়। এবার চীনের সেই দাবি নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে শুরু করে অপারেশন সিন্দুর। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ঘাঁটিগুলি। এরপর সংঘর্ষ জড়ায় দুই দেশের। 4 দিন টানা উত্তেজনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির পথে হাঁটে। পরে অবশ্য জানা যায় এই সংঘাতে এই যুদ্ধে পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়েছিল চীন। যে অস্ত্রে ভারতে হামলা চালিয়েছিল পাকিস্তান তার বেশিরভাগটাই ছিল চীনের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এবার সেই চীনের এমন দাবিতে বিস্মিত গোটা বিশ্ব। হাই নিউজ নেটওয়ার্ক। ফের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল চর্চিত দাবি, ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাত সহ মোট 8টি যুদ্ধ তিনি থামিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় একটি ভিডিওতে উঠে আসে তার এই মন্তব্য। বছরের শেষে ফের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল চর্চিত দাবি, ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাত সহ মোট 8টি যুদ্ধ তিনি থামিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় একটি ভিডিওতে উঠে আসে তারই মন্তব্য। আর সেই সঙ্গে শোনা যায় নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ট্রাম্পের ক্ষোভও। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আর্মেনিয়া, আজারবাইজান সহ একাধিক দেশকে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি ও শুল্ক বাড়ানোর মাধ্যমে চাপ দিয়ে সংঘাত থামিয়েছেন। তার কথায় 8টা যুদ্ধ থামালাম, কেউ জানেই না কোনটা। পুতিন বলছিল 10 বছর চেষ্টা করেও পারিনি, তুমি একদিনে কিভাবে মিটিয়ে দিলে? বাণিজ্যই এখানে মূল কথা। আমি বলেছিলাম যুদ্ধ না থামালে বাণিজ্য করব না। 200% শুল্ক চাপালাম। পরের দিনই ফোন এলো, 35 বছরের লড়াই থেমে গেল। এই দাবিও করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাক জঙ্গি গোষ্ঠীর পেহেলগাঁও হামলার জবাবে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের পরই দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়েছিল। পরে সংঘর্ষ বিরতি প্রস্তাবে দুপক্ষ সম্মতি জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়। 10 মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ট্রাম্প জানিয়েছিলেন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে, যা নাকি এক রাতব্যাপী ওয়াশিংটনের মধ্যস্থতায় সম্ভব হয়েছে। এর জন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে বহুবার বলেছেন, কিন্তু সেই আশা পূরণ না হওয়ার আক্ষেপ রয়ে গিয়েছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি দাবি করেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতও মিটিয়েছেন, আংশিকভাবে বাণিজ্য সংশ্লিষ্ট সুবিধা দেবার প্রতিশ্রুতির মাধ্যমে। ট্রাম্প এক প্রকার আক্ষেপের সুরেই বলেন, আমাকে কি কৃতিত্ব দেওয়া হয়? না, ভারত পাকিস্তান যুদ্ধ থামালাম, আরও অনেক কিছু করেছি। ভারত অবশ্য আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা নয়। পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত করা হয়। সংসদেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কোনো বিশ্ব নেতা ভারতকে অভিযান থামাতে বলেনি। সিদ্ধান্ত পুরোপুরি ভারতের নিজস্ব ছিল। হাই নিউজ নেটওয়ার্ক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা করেছে শুনে ক্রুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনা যে তিনি একেবারেই পছন্দ করছেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা করেছে শুনে ক্রুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনা যে তিনি একেবারেই পছন্দ করছেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, পুতিনের কাছ থেকেই তিনি ঘটনার কথা শুনেছেন। এরপরই কিছুটা অসন্তোষের সুরে বলেন, আমি এটা একদমই পছন্দ করছি না, মোটেও ঠিক হয়নি। আমি খুবই রেগে গিয়েছিলাম। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রায় 4 বছর ধরে চলছে যুদ্ধ।
দফায় দফায় মধ্যস্থতার চেষ্টা করেও এই সংঘর্ষ থামাতে পারেননি ট্রাম্প। রবিবার রাতেও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিভাবে যুদ্ধে ইতি টানা যায় ট্রাম্প সেই চেষ্টাও করছেন বলে দাবি আমেরিকার। ঠিক এমন একটি সময়ে পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ তোলে রাশিয়া, যদিও সেই দাবি ইতিমধ্যেই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে কিভ। তবে যখন যুদ্ধবিরতির সম্ভাবনাময় দিক খোঁজার চেষ্টা চলছে, তখন এই ধরনের ঘটনা যে মোটেও পছন্দ করছেন না ট্রাম্প, তা তিনি দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করেছেন। ওই হামলার অভিযোগ প্রসঙ্গে সোমবার ট্রাম্প বলেন, এটা সংবেদনশীল সময়, এখন এসব করার সঠিক সময় নয়। কেউ আক্রমণাত্মক হয়ে উঠলে তার বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক হয়ে ওঠা এক বিষয়, কিন্তু কারোর বাড়িতে হামলা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন এই দুটির মধ্যে কোনোটি করা উচিত নয়। ইউক্রেনের বাহিনী পুতিনের বাসভবনে হামলার চেষ্টা করেছে, এমন কোনো প্রমাণ আমেরিকার কাছে রয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে ট্রাম্পের কাছে। আমেরিকার প্রেসিডেন্ট বুঝিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই। তিনি বলেন, আমরা তা খুঁজে বার করব। রুশ প্রশাসনের দাবি, সোমবার রাতে পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেনীয় সেনা। একটি দুটি নয়, একসঙ্গে নাকি 91টি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়। যদিও রুশ সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যেকটি হামলাকে রুখে দিয়েছে। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেই দাবি ক্রেমলিনের। তবে রুশ প্রশাসনের এই অভিযোগ মানতে নারাজ জেলেনস্কি। তিনি এই ধরনের অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তার পাল্টা দাবি, কিভের সরকারি ভবনগুলিতে হামলা করার অজুহাত খুঁজছে মস্কো, তাই এই ধরনের অভিযোগ করে একটি পটভূমি তৈরি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন, এই সমস্ত দাবি করে শান্তি আলোচনাকে দুর্বল করার চেষ্টা করছে রাশিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। পঁচিশের মাঝামাঝি সময়ে অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানকে বিপর্যস্ত করে দিয়েছিল ভারত। 2026 সালেও ফের সংঘর্ষে লিপ্ত হতে পারে দুই দেশ, এমনই দাবি মার্কিন একটি প্রতিবেদনের। বছরের মাঝামাঝি সময়ে অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানকে বিপর্যস্ত করে দিয়েছিল ভারত। 2026 সালে ফের সংঘর্ষে লিপ্ত হতে পারে দুই দেশ, এমনই দাবি মার্কিন একটি প্রতিবেদনের। মার্কিন বিদেশ নীতি বিশেষজ্ঞদের মতে সমীক্ষা চালিয়ে এমন সম্ভাবনার কথাই জানিয়েছে কাউন্সিল অফ ফরেন রিলেশনস অফ সিএফআর ভারত পাক সন্ত্রাস সংঘাতের সম্ভাবনাকে মাঝারি পর্যায়ের সম্ভাবনা হিসেবে অভিহিত করেছে এবং এটি মার্কিন স্বার্থেও মাঝারি ধরনের প্রভাব ফেলতে পারে বলে দাবি তাদের। প্রসঙ্গত 22 এপ্রিল পহেলগাঁওয়ের 26 জন নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের 4 জঙ্গি। এই হামলার জবাবে 7 মে ভোর রাতে অপারেশন চালায় ভারত। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত 11টি বায়ুসেনা ঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় 100 জনের বেশি জঙ্গি ও 35 থেকে 40 জন পাক সেনা জওয়ান। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি। সম্প্রতি ভারত অপারেশন সিন্দুরের 2.0 কথাও বলেছে। পশ্চিমাঞ্চলীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল এমনই মন্তব্য করছে এবং নড়ে চড়ে বসেছে পাক সেনারা, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। পাক অধিকৃত কাশ্মীরে এলওসি জুড়ে বাড়িয়েছে নিরাপত্তা। অপারেশন সিন্দুরের 2.0 নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে গোয়েন্দা তথ্য বলছে, রাওয়ালকোট, কোটলি, বিম্বার সেক্টর কাউন্টার আনম্যানড এরিয়াল সিস্টেমের নতুন করে বসাচ্ছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর 30টির বেশি অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করছে পাকিস্তান। জানা গিয়েছে, নতুন ড্রোন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্ক এবং চীনের সঙ্গে আলোচনা করছে ইসলামাবাদ। অপারেশন সিন্দুরের সময় ভারতের আক্রমণে পাক ড্রোনের অসহায়তার ফাঁকগুলি সামনে চলে আসে। এরপরেই এই ব্যবস্থাগুলি আরও উন্নত করার চেষ্টা করছে পাকিস্তান। হাই নিউজ নেটওয়ার্ক।
ফের পাক সেনার ওপর মারণ হামলা বিদ্রোহী সংগঠন বালুচ লিবারেশন ফ্রন্টের। পাকিস্তানের ঝাও, ঝাড়খণ্ড, তম্পো এবং তুর্বতের একাধিক জায়গায় হামলা চালিয়েছে বালুচিস্তানের স্বাধীনতাকামী এই সংগঠন। এই হামলায় পাকিস্তানের অন্তত 10 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলেই দাবি করছে বিএলএফ। ফের পাক সেনার ওপরে মারণ হামলা বিদ্রোহী সংগঠন বালুচ লিবারেশন ফ্রন্টের। পাকিস্তানের ঝাও, বারখান, তুম্প এবং তুর্বতের একাধিক জায়গায় হামলা চালিয়েছে বালুচিস্তানের স্বাধীনতাকামী এই সংগঠন। এই হামলায় পাকিস্তানের অন্তত 10 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিএলএফ। একটি বিবৃতিতে বিএলএফ এর মুখপাত্র জানিয়েছেন, গত 28 নভেম্বর দুপুর 1টা নাগাদ আওরান জেলার ঝা এলাকায় তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনার একটি কনভয়ে হামলা চালায়। সেখানে টহলরত একটি সেনা জওয়ানের উপরে হামলার পাশাপাশি দুটি সাজোয়া যানের উপরেও হামলা চালানো হয়েছিল। এই হামলায় 8 জওয়ানের মৃত্যুর পাশাপাশি 2 জওয়ানের গুরুতর অবস্থায় জখম হন। এই হামলার পরে সেনার আরও একটি গাড়ি মৃত ও আহত সৈনিকদের সেখানে ফেলেই পালিয়ে যায়। সেই রাতেই দ্বিতীয় হামলা চলে বোরখান জেলার রখনি এলাকায়। সেখানে একটি সেনা ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানো হয়। রকেট লঞ্চার ও গ্রেনেড দিয়ে এই হামলা চালানো হয়। সেখানে মৃত্যু হয় 2 জনের, আহত হন আরও 1 জন। 28 ডিসেম্বর তৃতীয় হামলা চলে তুম্পের গোমাজি এলাকায়। সেখানে ক্যাম্প লক্ষ্য করে সেখানে ব্যাপক গোলা ছাড়ে বিদ্রোহীরা। একাধিক পাক জওয়ান হতাহত হয়েছে বলে অনুমান বালুচদের। এছাড়াও গত 27 ডিসেম্বর রাতে গ্রেনেড হামলা চালানো হয়েছে তুর্বতে পাকিস্তান নৌসেনার ক্যাম্পে। এই হামলায় আহত হয়েছেন বহু সেনা জওয়ান। একটি বিবৃতিতে বিএলএফ জানিয়েছে, স্বাধীন বালুচিস্তানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেই হামলা জারি থাকবে। উল্লেখ্য, পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বালুচিস্তানের জনগণ। পাক সেনার অকথ্য নির্যাতনের প্রতিবাদে সেখানে তৈরি হয়েছে সশস্ত্র গঠন বালুচ লিবারেশন আর্মি। সেই বাহিনীকে দমন করতে গোটা বালুচিস্তানের অত্যাচারের সীমা পার করেছে পাক সেনারা। পাল্টা প্রত্যাঘাতও আসছে। বর্তমানে আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত পাকিস্তান। পাশাপাশি শাহবাজের সরকার ঘুম ছুটিয়ে আরও এক বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান। গুরুতর এই পরিস্থিতির সুযোগ নিয়ে বালুচ সংগঠন হামলার ঝাঁজ বাড়ালো বলে মনে করছে ওয়াকিবহল মহল। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।